স্বাগত BDnews24.com-এ। সাথে আছি আমি মুস্তফা কামাল। দুপুরের আয়োজনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মানবতাবিরোধী অপরাধ, আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। ময়মনসিংহে রিকশা চালক খোকন হত্যা, ছাত্রদল নেতা নজরুল ইসলাম বহিষ্কার। ট্রাম্পের অনুরোধ অগ্রাহ্য, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 70। ঐকমত্য কমিশন শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে। লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত অন্তত 15। জামাত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশি ক্রেতা না থাকায় ভারতের বেনারসি শাড়ির বাজারে ধস। রিজার্ভ চুরির মামলায় নতুন করে তদন্ত দুদক। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধ, আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রাষ্ট্রপক্ষ অভিযোগপত্র জমা দেন। পরে প্রসিকিউটর গাজী মনোয়ারুল ইসলাম তামিম সাংবাদিকদের জানান, কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 দফা অভিযোগ গঠন করা হয়েছে। ময়মনসিংহে রিকশা চালক খোকন হত্যা, ছাত্রদল নেতা নজরুল ইসলাম বহিষ্কার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিকশাচালক খোকন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। রোববার ভোরে জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন তালুকদার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানান। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও হত্যার অভিযোগে মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় নিহত খোকনের ছেলে বাদী হয়ে নজরুল ইসলাম সহ 13 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও নজরুল এখনো পলাতক। ট্রাম্পের অনুরোধ অগ্রাহ্য, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 70। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি বাহিনী তীব্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 70 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। শনিবার গাজা সিটিতে বিমান ও গোলাবর্ষণে 45 জন নিহত হন। তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় আরও 18 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন শিশু রয়েছে। এছাড়াও আল মাওয়াশি নামে ঘোষিত নিরাপদ মানবিক এলাকায়ও বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে আরও 2 শিশু নিহত হয়। মানবিক সংকটময় গাজায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ঐকমত্য কমিশন শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে। জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন কৌশল ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত অন্তত 15। লালমনিরহাটের কালীগঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। রবিবার সকালে এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। ভোটমারী ইউনিয়নের অন্তত 50টি পরিবার বড় ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় চেয়ারম্যান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। জামাত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগুলি সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার সকালে রাজধানীর বসুন্ধরা অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ সুইজারল্যান্ড সম্পর্ক, বাণিজ্য, কূটনীতি এবং উন্নয়নের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে সুইস দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে। বাংলাদেশি ক্রেতা না থাকায় ভারতের বেনারসি শাড়ির বাজারে ধস। বাংলাদেশি ক্রেতা হারিয়ে ভারতের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। বারাণসীর তাঁতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক খারাপ হওয়ায় শাড়ি বিক্রি প্রায় অর্ধেকে নেমে গেছে। বাংলাদেশের ক্রেতাদের কাছে কয়েক কোটি টাকা পাওনা আটকে আছে বলে অভিযোগ রয়েছে। বাণিজ্যিক টানাপোড়েন, আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা এবং সস্তা সুরাট লুমের প্রতিযোগিতার কারণে বহু তাঁতি পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সমাধান খুঁজে বের করবেন। রিজার্ভ চুরির মামলায় নতুন করে তদন্তে দুদক। ঘটনা প্রবাহ ও প্রেক্ষাপট। ফেব্রুয়ারি 2016 সালে হ্যাকারদের মাধ্যমে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিউ ইয়র্কে অবস্থিত রিজার্ভ অ্যাকাউন্ট থেকে প্রায় $101 মিলিয়ন বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়। এর মধ্যে $81 মিলিয়ন ফিলিপাইনে পাঠানো হয় এবং $20 মিলিয়ন পাঠানোর চেষ্টা হলেও শিল্পিত ভুল স্পেলিং এররের কারণে তা আটকে যায়। বাংলাদেশ ব্যাংক পরে কিছু অর্থ ফেরত আনতে সক্ষম হয়। এই ঘটনায় প্রাথমিক মামলা মতিজহর থানায় 2016 সালের 15 মার্চ দায়ের করা হয়। জুবায়ের বিন হুদা নামক একজন কর্মকর্তা মামলা করেন। মামলাটি বিভিন্ন তথ্য প্রযুক্তি, অর্থ পাচার, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত ধারায় বিচারাধীন। নতুন কোনো উদ্বেগ ও তদন্তের পরিবর্তন। নতুন করে তদন্ত বলা হলেও এর মধ্যে যা নতুনভাবে ঘটেছে তা বা চলছে এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো। দুদকের অভিক্ষেপ, ভূমিকা চাওয়া, দুর্নীতি দমন কমিশন এসিসি এই মামলায় দায়িত্ব নেওয়ার কথা ভাবছে। মামলার দপ্তর, প্রমাণ ও কেস ডকুমেন্টসে সিআইডিকে চিঠি পাঠানো হয়েছে। এসিসি দাবি করেছে এই চুরির ঘটনায় অনেকেই সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে যুক্ত ছিলেন। সেক্ষেত্রে মামলাটি এসিসির আওতায় আসতে পারে। বিদেশি জার্তিত তদন্ত ও অভিযুক্তদের অন্তর্ভুক্তি। সিআইডি বলছে 5টি বিদেশি দেশের নাগরিকের এই অপকর্মে জড়িত থাকতে পারে। শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন ও যুক্তরাষ্ট্র সহ। তাদের তথ্য অনুযায়ী কিছু বাংলাদেশি ব্যাংক কর্মকর্তা ওই কাহিনীতে অনসিলিত ভাবে জড়িত থাকতে পারে, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের লোকেরা। সিআইডি দাবি করছে যে তারা এফবিআই যুক্তরাষ্ট্র থেকে এই ঘটনার প্রযুক্তিগত রিপোর্ট ও প্রমাণ চেয়ে রেখেছে। নথি দাখিল ও প্রতিবেদন নির্ধারণ। কোর্টে বলা হয়েছে নভেম্বরের 2025 তারিখে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। পূর্বে সিআইডি এর রিপোর্ট দাখিল করতে ব্যর্থ হয়েছে এবং তার জন্য আদালত সময়সীমা বাড়িয়েছে। রিপোর্ট দাখিলে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে কারণ প্রাথমিক নির্ধারিত দিনের মধ্যে তা জমা হয়নি। বিশ্লেষক ও সংবাদ মাধ্যমে চাহিদা ও সন্দেহ। অনেক বিশ্লেষক বলেছেন এ ধরনের সাইবার চুরি ও অর্থ পাচার কেসে শুধু পুলিশ ক্রাইম তদন্ত যথেষ্ট নয়, বিশেষ করে আন্তর্জাতিক অংশ ও তথ্য প্রযুক্তির দিক থেকে বিশেষজ্ঞ তদন্ত প্রয়োজন। সংবাদ মাধ্যমে বলা হয়েছে মামলাটি দীর্ঘ সময় ধরে আটকে আছে এবং অনেক বাধা ও দেরিতে হয়েছে। চ্যালেঞ্জ ও প্রশ্ন। একদিকে এসিসি যদি কার্যকরভাবে এই মামলায় অংশ নেয় তাহলে মামলার গতি বাড়তে পারে। তবে আন্তর্জাতিক অংশ, এফবিআই, ফিলিপাইন, শ্রীলঙ্কা একসঙ্গে সমন্বয় জটিল। তথ্য প্রযুক্তি, হ্যাকিং প্রযুক্তি, প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ 10 বছরেরও বেশি সময় পরে করা কঠিন। কিছু সন্দেহ আছে যে মামলাটি আংশিকভাবে ভুল ধারায় চুরি কর্মশালা চুরি হিসেবে দায়ের করা হয়েছে, যাতে অভিযুক্তদের মুক্তি পেতে সুবিধা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। bdnews24.com চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।